প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন রন্ধনশিল্পী ফারহান আক্তার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো, আমি যতদূর জানি, আপনি হচ্ছেন আচার এক্সপার্ট। তো আজকে কি আমাদের দর্শকদের জন্য কোনো আচার হবে? জি আপু, হবে। আমি যেহেতু এখন আমড়ার সিজন চলছে, আমি একটা আমড়া রেসিপি দেখাবো দর্শকদের উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে চলে আসুন। ঠিক আছে আপু। আপু, সবার প্রথমে আমার চুলাটা একটু অন করতে হবে। আমি দিয়ে দিচ্ছি। আচারের টেস্টটা আসলে খুবই আমার কাছে সেনসিটিভ মনে হয়। যে করে সে এত পারফেক্টলি, আপনারা কিভাবে বোঝেন যে হ্যাঁ এখন হয়ে গেছে? আসলে ওইটা একদম পুরো আসলে যে তৈরি করবে তার উপরে নির্ভর করে, তার টেস্ট বাডের উপরে। সাধারণত যে তৈরি করে সে সবার কথা চিন্তা করেই হলো আচার তৈরি করে। আমি সাধারণত টক ঝাল মিষ্টি এরকম আচার তো রেডি করি যাতে সবাই পছন্দ করে। তো আমি সর্বপ্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অল্প করে প্রথমে তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল দিচ্ছি আমরা। সরিষার তেল দিচ্ছি, কারণ আচার মানেই সরষের তেল। একটু গরম হোক, ধোঁয়া উঠবে এরকম একটা গরম হবে, তারপরে এটা ঠান্ডা করে আমরা মশলাগুলা দিতে থাকবো। তেলের মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি যাতে তেলটা উতলিয়ে না পড়ে। ওকে। এরপরে দিয়ে দিচ্ছি হলো রসুন বাটা। আচারে সবসময় রসুন বাটা যত বেশি হবে আচার তত মজা হবে। এটা বন্ধ করে দিই আমি। ওকে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। 3 টেবিল চামচের মতন সরিষা বাটা আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি কিন্তু আচারের মধ্যে আর কোনো মশলাই ইউজ করব না। হ্যাঁ, আমার এই সরিষা বাটা, রসুন বাটা আর যাবে হলো শুকনা মরিচ বাটা। চুলাটা কি বন্ধই থাকবে? হ্যাঁ, একটু মিশিয়ে আমি হালকা একটু এবার একটু চুলাটা আমি জ্বালিয়ে নেই। একটু হালকা আছে থাকুক। আমরা দিলাম ঝালটাও যার যার মতন করে দিবেন। হ্যাঁ, যেহেতু টক ঝাল মিষ্টি, সো আমরা ঝালটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে। আর একটু হলুদটা দিচ্ছি কালারের জন্য। এরপরে একটু জাস্ট নাড়িয়ে আমি আমড়াটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নাড়াতেই থাকবো সিদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা লবণ যাবে হলো টেস্ট অনুযায়ী। তবে আচারে তো এই লবণটার যদি ব্যালেন্স ঠিক না হয় তাহলে কিন্তু টেস্ট পারফেক্ট হবে না। এজন্যই প্রথমেই বলছিলাম যে আমার কাছে এটা অনেক ডিফিকাল্ট মনে হয় যে প্রপার টেস্টটা বের করা, লবণ, চিনি, তারপর মশলা সবকিছু মিলে। যেমন আসলে ওই যে আমি প্রথমেই যেটা বলছিলাম যে আচার যে তৈরি করবে এই জাদু তার হাতেই। কারণ সে আসলে কাদের উদ্দেশ্যে আচারটা তৈরি করছে, যে আবার কিভাবে সে খাবে। আমি যেরকম টক ঝাল মিষ্টি এই স্টাইলে সবসময় আচার তৈরি করি, কারণ আমি ভাতেও খাবো, হাতেও খাবো, স্ন্যাক্সের সাথেও খাবো, সবকিছুর সাথেই খাবো। আচারটা ভালো লাগছে না, একটু আচার খেলাম। আমার তরকারি ভালো লাগছে না, একটু আচার দিলাম। বিকালবেলা সিঙ্গারা খেলাম, একটু আচার দিলাম। কিন্তু যদি একদম টক হয় ওটা কিন্তু সবসময় ইউজ করা যাবে না। আবার বাচ্চারা অনেক টক পছন্দ করে না, অনেক বাচ্চারা আছে, সেই ক্ষেত্রে আবার ধরেন টক ঝাল মিষ্টি থাকলে তখন ওরা পছন্দ করে। এটা একদম কাঁচা যেই পাঁচফোড়নটা সেটা দিয়ে দিচ্ছি অল্প করে। আমরা আচারের প্রপার মনে হয় যে পাঁচফোড়নের স্মেলটা আসলেই মনে হয় যে আমরা আচারের স্মেলটা পাচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি 5 মিনিট অপেক্ষা করছি। অলরেডি কিন্তু ফ্লেভার চলে আসছে। আর আমরা তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যাবে, তাপ পেলে এটা হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে আসছে। আমি চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ চিনিতে একটা পানি থাকে, কিন্তু এই পানিটাও কিন্তু আপনার ওটার সাথে মিক্স হতে হবে। আপনাকে এটা রিমুভ করতে হবে, না হলে কিন্তু আচার বেশি দিন টেকসই হবে না।
অনেকে বলে না যে আচার নষ্ট হয়ে যাচ্ছে, আচার জালটা হয়তো হ্যাঁ, প্রপারলি হয়নি। আচার ফ্রিজে রাখতে হয়, তারপরে রোদে দিতে হয়, কিছুই লাগবে না, শুধু আপনার জাল ঠিক হবে আর হলো আপনার এই যে পানি চিনির যে এই পানিটা থাকবে, লবণের যে পানিটা থাকবে এইগুলা, কারণ আচারের শত্রুই হলো আপনার পানি। হ্যাঁ, এটা যদি আপনি রিমুভ করে ফেলতে পারেন জালের মাধ্যমে, তাহলে আপনার আচার অনেক দিন ইয়ে থাকবে, টেকসই থাকবে, বছরের পর বছর আপনার আচার নষ্ট হবে না, ফাঙ্গাস পড়বে না। আমি এখন সিরকাটা মিশিয়ে দিব একটু। সিরকাটা তো আমরা হচ্ছে রাখার জন্য, সিরকাটা রাখার জন্য, হ্যাঁ, এটা হ্যাঁ। আপনার মানে অনেক দিন টেকসই থাকার অনেকদিন জন্য যাতে এটা ভালো just- থাকে। হ্যাঁ, আমি সিরকা অলরেডি অল্প মিশিয়ে একটু দিয়েছি। সিরকা দিয়ে আমার আচারের কিন্তু ঘ্রাণও কিন্তু চলে আসছে। নামানোর আগে আপু আমি একটু এখানে পাঁচফোড়ন তেলে গুঁড়া করা আছে। আমি জাস্ট একটু, যেহেতু আমি কাঁচা পাঁচফোড়ন দিয়েছি তো আমি একটু গুঁড়া করা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট, আচার কমপ্লিট। বাহ, আমরা সার্ভ করে ফেলি না? জি আপু। তেলও উঠে এসেছে হ্যাঁ। কিন্তু চমৎকার ভাবে। সুন্দর উঠে আসছে তাই না আপু? তেল উঠে আসছে, কালার আসছে সুন্দর একটা। আপু হয়ে গেল আমার আমড়ার আচার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার ঝটপট আমড়ার আচার তৈরি হয়ে গেল। আরো একটা কি যেন করবেন আপনি শুনেছিলাম, সেটা কি? আপু আমি হলো ফ্রুটসের একটা আচার বানাবো। ও, ফ্রুটস দিয়েও আচার? হ্যাঁ, ফ্রুটস দিয়ে, মানে আপনার মিক্সড সমস্ত ফ্রুটসের সবকিছু থাকবে, আপেল থাকবে, আচ্ছা। আঙ্গুর থাকবে। সাধারণত বাচ্চারা, অনেক বাচ্চারা আছে ফ্রুটস খেতে চায় না, বড়রাও আছে, কিন্তু তাদেরকে যদি এইভাবে আচার কিংবা চাটনি স্টাইলে সামনে দেওয়া হয় তারা লুটে পুটে খেয়ে নেবে। সে মানে চিন্তা করেই আমি এই ফ্রুটসের রেসিপিটা তৈরি করা। আপনি বলছিলেন ফ্রুটসের আচার করবেন, শুরু করি? ঠিক আছে আপু, আমি শুরু করি। সর্বপ্রথমে চুলাটা দিয়ে দিই। আপু আমার একটু সয়াবিন তেল লাগবে। এই যে, এটা তো খুব যত সামান্য, আমি একটু সয়াবিন তেল ইউজ করব, খুবই সামান্য। এরপরে একটা কাঁচা মরিচ, শুকনা মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। ভেঙে ভেঙে আপনি দিয়ে দিচ্ছি। বিচিগুলো ফেলে দিচ্ছেন? বিচি ফেলে দিচ্ছি। বিচি তো আসলে শরীরের জন্য একটু মানে ক্ষতিকারক, সবসময় আপনার হজম হতে চায় না। এরপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো। আমার মেন এটার রেসিপিটার মেন উপকরণই হলো টমেটো। এরপরে দিয়ে দিচ্ছি হলো আমি আমের কুচি দিয়ে দিচ্ছি। আম টুকরো করে রাখা আছে। এই আচারটা কাঁচা আম খোসা সহ দিচ্ছি আমরা। খোসা সহ আপনার সিজনাল টক জাতীয় যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারেন। মানে আমরা দিয়ে করতে পারেন। যদি মনে করেন যে আমরা কোনোই টক নেই, আমার এটাতে একটু টক আনতে হবে, আপনি তখন কাঁচা তেঁতুল দিতে পারেন। আবার যদি মনে করেন কাঁচা তেঁতুলও নাই, মানে ঘরে যা থাকবে তাই দিয়ে তৈরি হবে, এমনি তেঁতুল দিয়ে মানে দিতে পারেন। টক যে কোনো কিছু দিয়ে আমরা এটা হ্যাঁ। করতে পারি। আচার মানেই হচ্ছে স্মেলটা শুনলেই জিভে পানি চলে আর আসে। এখন আমি যে রেসিপিটা করছি, এটা অনেক বিস্কুট খাওয়ার পরে যদি আপনার পেটে জাস্ট একটু এই মানে আচারটা থাকে না, চাটনিটা, মনেই হবে না যে আমি অনেক কিছু খেয়ে ফেলেছি। আমি করি, বাসায় গেস্ট থাকলে মোটামুটি আমার এটা থাকবেই। লবণ দিয়ে দিচ্ছি আর হলো চিনি দিয়ে দিচ্ছি। এটা যে যেরকম মিষ্টি পছন্দ করবে ঠিক সেইভাবে হলো চিনিটা দিবে। আমি যেহেতু একটু চিনি পরিমাণ কম দিয়েছি, যেহেতু আমি খেজুর ইউজ করব। কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য, খুবই সামান্য, জাস্ট একটু কালারের জন্য।
হাফ কাপের মতন পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢেকে দিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি। এই যে আপনার রান্নার প্রতি ইন্টারেস্ট এবং আপনি নর্মাল রেসিপির বাইরে আপনার মনে হলো যে আমি আচার নিয়ে কাজ করি, বা আচারের প্রতি আপনার যে ইন্টারেস্টটা সেটা কিভাবে তৈরি হলো? আসলে আমার আম্মা খুব ভালো আচার বানাতো, ছোটবেলা থেকেই আচারের সাথে হলো বাসায় আচারের ট্রেন্ডটা ছিল। মানে আমের সময় বয়ম ভরা, মানে আমি যখন থেকে বুঝতে পারি তখন থেকেই দেখি যে আমার আম্মার এরকম থরে থরে আচার সাজানো থাকতো, এবং খেতেও পারতাম না, চুরি করে করে আচার খেতাম। মানে খেতে দিত না। আম্মা যখন বাসায় থাকতো না তখন হয়তো চুরি করে আচার খেয়েছি। ওই যে আম্মার ওইটা দেখা, এবং আমার আম্মা খুব ভালো আচার বানায়, খুবই ভালো। ওই জায়গা থেকে আসলে আচারের প্রতি একটা ইন্টারেস্ট, মানে আচারের তো নিশ্চয়ই, আর এই যে আচার বানানোর ব্যাপারটা বাসায় নিশ্চয়ই ছোটবেলা থেকে আপনি দেখেছেন যে সিজনালি কিন্তু একটা ব্যাপার হয়। আমের সময় আম, জলপাইয়ের সময় জলপাই, মানে এরকম আমাদের ঘরে ছোটবেলা থেকে, মানে আমি বুঝতে পারার পরে দেখি যে আম্মার অনেক বয়ম ছিল, এবং সেগুলো স্পেশাল আচারেরই বয়ম ছিল, ওগুলোর মধ্যে আর কখনো কিছুই রাখা হতো না, এবং মির্সাব ভরতে আম্মার আচার ছিল, এবং তালাও মেরে রাখতো আম্মা। তারপর নিশ্চয়ই ওই যে আচারের যে প্রিপারেশন সেটা দেখতে নিশ্চয়ই ভালো লাগতো, যে ছোটবেলা থেকে দেখে আসছে যে যেটার আচার বানানো হবে সেই জিনিসটা শুকাতে দেয়া বা বেছে রেডি করে রাখা, প্রসেসিং করে রাখা। এখন তো আসলে আমরা অনেক শর্টকাটে চলে গেছি। আমার আম্মাকে দেখেছি যে আমের আচার যখন আম্মা করতো, আগের দিন রাতের থেকে আম্মার প্রিপারেশন হয়েছে। আম্মা তখন তারা ওইভাবে বুঝতো না, কোনোভাবেই যেন পানি লাগা যাবে না। আপনার ওই যে লবণ দিয়ে এরকম উঁচু হাড়ির মধ্যে রেখে ঢেকে ওটা সারা রাত্র রেখে দিত। আমরা তো এখন সিরকার মধ্যে আচার সফট করে ফেলি, কিন্তু সে ওইভাবে সফট করতো। পরে জিজ্ঞেস করেছি বড় হওয়ার পরে যে তুমি ওইটাকে, মানে আমি যখন তৈরি করতে গিয়েছি আচার, তখন জিজ্ঞেস করেছে আম্মাকে যে আম্মা তুমি ওইটা যে করতে, ওইটা তখন বলেছে যে এটা হলো টক বের করে ফেলানোর জন্য, সফট করে ফেলার জন্য। অনেক আমে অনেক টক থাকে, অনেক ধরনের আমে, ওইভাবে রাখলে টক বের হয়ে যায়। নানি দাদিদেরকে দেখতাম যে লাইক আম দিয়ে যারা করে, আমটা আস্ত অবস্থায় ধুয়ে সেটাকে মুছে শুকিয়ে তারপর কাটা হতো প্রসেসিং এ, কোনোভাবেই পানি যেন না লাগে কোনোভাবে। আচারের শত্রুই হলো পানি, পানি না লাগলে আচার অনেক দিন ভালো থাকবে। আচ্ছা, এই যে এখানে আমরা পানি দিলাম, তো এটা হলো আমি জালের মাধ্যমে পানি শুকিয়ে ফেলবেন। আচ্ছা, এখানে আমি টমেটো আর আমটাকে সিদ্ধ করার জন্য আমার একটু পানি লাগবে, সেজন্য আমি পানি দিয়ে এটা করেছি। সেজন্য হলো এটা আমি এখন যেটা তৈরি করছি, এটাকে চাটনি হিসাবে ইউজ করা যায়, আচার হিসাবেও ইউজ করা যায়। মানে এটা হচ্ছে রেখে না, এটা হয়তো অল্প কিছু দিনের মধ্যে, মানে 6 মাস 3 মাস এরকম এর মধ্যে খেয়ে ফেলতে হবে। আমার পানিটা শুকিয়ে আসলে আমি অন্যান্য, আমার মনে হয় দিতে থাকি, এটা তাহলে ঘন একটা গ্রেভির মতো হয়ে যাবে, ওটা ভালোই লাগবে দেখতে, খারাপ লাগবে। হ্যাঁ, এটা একদম আপনি ঠিকই ধরেছেন, এটা একদম ঘন একটা গ্রেভি হবে। আর বাচ্চারা খুব পছন্দ করে এটা। আপনার সবজি দিয়েও করা যায়, আমি শীতের দিনে সবজি দিয়েও করি, যেমন গাজর, তারপরে ফুলকপি। হ্যাঁ, মানে মেন এই যে ইনগ্রেডিয়েন্টসটা থাকে, টমেটো থাকে, সাথে একটা টক জাতীয় কিছু থাকে, তখন ওই সবজি দিয়ে দিই। বাচ্চারা তো সবজিও খেতে চায় না, তারা যেই শোনে যে আচার তা তৈরি করা হয়েছে তখন তারা খায়। তার মধ্যে ফ্রুটস থাকে, সবজি থাকে, কিন্তু সবজিটাকে আগে একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। আপনি বলছিলেন ছোটবেলায় আপনার মা আচার খেতে দিত না, মানে আলমারিতে তালা দিয়ে রাখতো। আপনার বাসায় কি এরকম হয়? না, এরকম হয় না। এখন তো ওইভাবে, এখন আমরা চাই বাচ্চারা যা খুশি খাক। মানে আগে যেমন ছিল যে না এটা খাবে না, ওইটা খাবে না, তালা দিয়ে রাখতো বলেই আকর্ষণ ছিল বেশি। হ্যাঁ, তালা যদি না রাখতো তাহলে মনে হয় অত আকর্ষণ থাকতো না, আর আকর্ষণ না থাকলে হয়তো আমি এক্সপার্টও হতাম না আচারের। তবে এটা ঠিক, আমি যেখানে আটকিয়ে যাই, আচার নিয়ে হোক, রান্না নিয়ে হোক, আমি আমার আম্মার কাছ থেকে সেটা সংশোধন করে নিই। আমাদের এটা অলমোস্ট হয়েই গেছে। আমি এখন সমস্ত ফ্রুটস গুলো যোগ করে দিব। হ্যাঁ, ঠিক আছে। সাথে একটা তেজপাতাও দিয়ে দিব। আর একটা শুকনো মরিচ, আমি আগে একটা শুকনো মরিচ দিয়েছি, এবার
আর একটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হলো কাজু বাদাম, কিশমিশ, কিশমিশ, খেজুর, আর হলো আমি এখানে রসুন কুচি করে রেখেছিলাম, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আসলে পরিমাণগুলো হচ্ছে আন্দাজ মতো, যার হ্যাঁ, যে পরিমাণ এটাতে যতটুকু যতটুকু সেই ইয়ে অনুযায়ী যাবে, মশলার ততটুকু। পরিমাণটা যাবে। এরপরে আমি আঙ্গুর দিয়ে দিচ্ছি, ফ্রুটসের। আপেলের কুচি করে রেখেছিলাম, আপেল দিয়ে দিচ্ছি। এগুলো সব আপনার ইসের উপরে, যে মানে আপনি- বাসায় কি হ্যাঁ, আছে যা সেটা, আছে তাই আপনার যে একদম নির্দিষ্ট এগুলাই দিতে হবে। ফ্রুটস তা না, আনার দিতে পারেন, কোয়াটা, সবকিছু দিয়েই করা যায়। হয়ে গেছে। হয়ে গিয়েছে। আমরা এবার সার্ভিং এ চলে যাব। আমি এখনই নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে। নামানোর আগে জাস্ট 2 চামচ সিরকা দিয়ে দিচ্ছি। সিরকাটা খুব প্রয়োজন তা না, কিন্তু কেউ যদি মনে করে আমি 3-4 মাস রেখে দিব, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে সে সিরকা ইউজ করবে। বাট কিন্তু যদি মনে করে আমি ইনস্ট্যান্ট ব্যবহার করব, তাহলে আর দরকার নেই। ব্যাস, আমার হয়ে গিয়েছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাচ্চারা খুব পছন্দ করে, বড়রা পছন্দ করে আপু। বাচ্চারা পছন্দ করে হলো ফ্রুটস থাকে তো, সেই কারণে। কিন্তু ওরা তো বোঝে না যে আসলে মারা ফ্রুটস গুলো আচার বানিয়ে খাইয়ে দিচ্ছে ওদেরকে। চালাকি করে। আপু, তৈরি হয়ে গেল আমার মিক্সড ফ্রুটস আচার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মজাদার মিক্সড ফ্রুট আচার তৈরি হয়ে গেল। আপা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক দূর থেকে এসে এত মজাদার দুটো রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার আপনাকেও করলেন। ধন্যবাদ আপু, এবং আমার দর্শকদের এবং সবাইকেও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।